সরি, বাজে কানেকশনের জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাট আমি তাড়াতাড়ি মুশফিকরে নিয়ে নিই। যেটা আমি বললাম, আমি খুব বড় এক্সপার্ট না এটাতে, বাট আল ট্রাই যত তাড়াতাড়ি এটা মুশফিকরে নেওয়া যায় সাথে। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না কি হচ্ছে, বাট আমি মুশফিককে রিকোয়েস্ট পাঠাইছি। সো অ্যাজ সুন অ্যাজ ও অ্যাকসেপ্ট করে ও আমাদের সাথে লাইভে এসে যাবে। একটু পেশেন্স রাখবেন। আমি যেটা বললাম যে আই এম নট ভেরি ইউজ টু উইথ দিস, বাট আল সামহাউ গেট হিম। হ্যাঁ, আমার মনে হয় এখন ঠিকভাবে করেছি। সো ইউল সি। হ্যালো, ও ইয়েস। কি অবস্থা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো। দোস্ত, তোর মতো এক্সপার্ট না, এই কারণে একটু সময় লেগে গেছে। না, আমি দেখতেছিলাম কি অবস্থা। এই যে দোস্ত, আছি ভালো। তোর কি অবস্থা? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। বাচ্চারা কেমন আছে? তো হ্যাঁ, আছে ভালো। তোর পিচ্ছি? দোস্ত আছে, ভালো আছে। আমি মানে সামাও এই সময়টা কেন জানি আমার খারাপ লাগতেছে না একবারে। নর্মালি তো আমরা এত বেশি সময় পাই না, না এরকম। স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা সময় ঠিক। পাই না। এতদিন চাইলেও পাওয়া যায় না তো। এটা একদিক দিয়ে ভালোই, খারাপ না, বাট হ্যাঁ, এখন আসলে টু বি অনেস্ট একটু বোরিং লাগতেছে বলতে। হ্যাঁ, কারণ খারাপ লাগতেছে, ব্যাট ট্যাট সারা দিন আসলে মিস হ্যাঁ। করতেছি অনেক। না, স্পেশালি তুই তুই তো আবার একটু বেশি, মানে তুই ব্যাটিং না 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 করে এতদিন, আমার মনে হয় না যে লাস্ট 10 বছর হয়েছে নাকি যে এতদিন ব্যাট না ধরে। না, প্রতিদিনই ব্যাট ধরি, বাসায় তো ব্যাট আছে না, প্রতিদিনই ব্যাট ধরি। আর এসেছে আমার নতুন ব্যাট গুলা, আরে খুব কামতেছে আর কি, কবে যে ব্যাটিং করবো আবার আল্লাহ জানে। না, ইনশাল্লাহ আশা করি আহ, সব খুব তাড়াতাড়ি হবে। So, আচ্ছা, মেইনলি হুম আজকে যে কারণে লাইভ করা, হুম মুশফিক, তুই তুই হয়তোবা জানোস হুম যে আমি খুব বেশি সোশ্যাল মিডিয়াতে থাকি না, হুম বাট হুম নর্মালি করার যে আমরা আমরা স্পোর্টসম্যান, এটা এটা ঠিক, বাট হুম আমরা কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ এন্টারটেইনার টু। আমরা মানুষজনকে এন্টারটেইন করি খেলা হুম দিয়ে। হুম হুম তো হুম নর্মালি অবভিয়াস। এখন তুই যদি দেখো যে ফেসবুক খুলোস, টিভি খুলোস, নর্মালি সব সময় মানে খারাপ নিউজই বেশি আমরা দেখতে পারি। যে ধর হুম অমুক জায়গায় এত মারা গেছে, অথবা এই এই হচ্ছে সে হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট দর্শকদেরকে যদি কিছুটা এনজয় করাইতে পারি, যে আমাদের গল্প শুনে, মানে নর্মালি আমরা হুম যখনই হুম কথা বলি, মিডিয়ার মাধ্যমে কথা বলি, অনেক কিছু আমরা বলতে পারি না চাইলেও। হুম হুম অথবা ড্রেসিং রুমের মধ্যে কি হয় না হয় এটা আমরা বলতে পারি না। সো আই থট হুম হুম। যদি আমরা এইসব জিনিসগুলো শেয়ার করি, হোক এটা আধা ঘন্টার জন্য হোক না কেন, বাট মানুষজন একটু এন্টারটেইন হলো। সো না না, আমি ঠিক আছে। আমি আশা করি যে আমি কোয়েশ্চেন গুলা করবো, সাম সাম মাইট বি বিট ডিফিকাল্ট টু আনসার, বাট তুই তুই আনসার করবি ভালোভাবে। তো দেখি, আমি আমি চেষ্টা করব, চেষ্টা। তোর আরে না, না, কোশ্চেন মানে তো ঝামেলা আছে আর কি, যাই হোক। আরে অসুবিধা নাই, অসুবিধা নাই। ড্রেসিং রুমে হুম ঠিক যেভাবে আনসার করো সেভাবেই আনসার করিস। হুম হুম ঠিক আছে। যাই হোক, আমার নর্মালি এটা খুব ফর্মাল ইন্টারভিউ অথবা কোনো কিছু না, জাস্ট হুম। তোর না খবর না, নাও, বুঝছি। আমার খবর নাও। আর এর হুম মধ্যে তোর যদি কোনো কিছু আমারে জিজ্ঞেস করতে হয়, ইউ মোস্ট ওয়েলকাম। হুম হুম। এটাই তো। আমার আমার প্রথম প্রশ্ন হলো যে তুই কোনোদিন আশা করতে পারছিলি যে এই অবস্থা হবে, মানে এখন যে সিচুয়েশনটা দেখতেছস? না, এটা তো আসলে কখনোই আশা করি না, এটা তো আসলে স্বপ্নেও ভাবি নাই যে এরকম হবে। আর পুরা ওয়ার্ল্ড ওয়াইড যে এরকম অবস্থা হবে সেটা আসলে কখনোই মানে ভাবতেও পারি নাই। আর প্রথমে যখন ইভেন্ট স্টার্টও হয়েছে তখনও ভাবিনি যে এতদিন ধরে অ্যাটলিস্ট এরকম লকডাউন অবস্থায় থাকবো বা এরকম কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাব। তো এটা আসলে সবার জন্য একটা শিক্ষা আমি মনে করি। আর এটা আসলে আমার আমি যেটা বিং এ মুসলিম মনে করি যে এটা আসলে আমাদেরই যে কর্ম লাস্ট কত বছর ধরে করে আসছি সেটারই ফল। কারণ আমরা হয়তোবা খুব বেশি অন্যান্য কাজ করতেছিলাম, যেটা কিনা এই জন্য আল্লাহ হয়তোবা একটু নারাজ হয়ে আমাদেরকে এত বড় একটা গজব দিতেছে। তো আমার মনে হয় যে একটু পেশেন্টলি আমরা ওয়েট করি। আর এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ারও আছে। আর যেহেতু রমজান মাস চলতেছে, তো আমরা সবাই যদি
ঠিক মতো ইনশাল্লাহ ইবাদত করি, এবং আমার মনে হয় যে একমাত্র এখান থেকে বের হওয়ার এই একটাই পদ্ধতি, কারণ এখন পর্যন্ত তো তোর ওয়ার্ল্ডে এখনো কোনো ট্রিটমেন্ট বল বা সবকিছু এখনো বের হয়নি যেটা কিনা এখান থেকে বের হওয়া যায়। তো হ্যাঁ, এটাই আর কি। আর মেইনলি তোর ধর যত টাকা পয়সা থাকুক, যত লাইফের হুম লাক্সারি থাকুক, তুই এখন চিন্তা কর হুম তোর কাছে পৃথিবীর সব টাকা থাকতে পারে, তুই হুম কয়েকশো কোটি টাকার মালিক হইতে পারস, বাট হুম কি হুম করতে হুম পারবি? তোর বাসায় বসে থাকতে হবে। হুম হুম হুম। মানে এটাই না, তোর এটাই ইন্টারভিউ আমি দেখতেছিলাম, আমি নর্মালি আমাদের প্লেয়ার তো অবভিয়াসলি, এবং সবার ইন্টারভিউ বা এর কোনো কমেন্ট বা কোনো কিছু মানে ফিচার থাকলে আমি পড়ার চেষ্টা করি, ফলো করার। তো তোর ওটা দেখলাম যে সেটাই, যে যেটা বললি যে যত টাকা পয়সা থাকুক আমি চাইলে এখন অন্য জায়গায় প্রাইভেট জেট থাকলেও যেতে পারবো না। তো পারবো না। বাট এটা আমার কাছে মনে হয় যে যতই খারাপ অবস্থা হোক আমরা দোয়া করি যত তাড়াতাড়ি এটা সলভ হয়। আর সবচাইতে ভালো যেটা এই আর আগে বললি যে আসলে ফ্যামিলির উপর আর এখানে কিছু নাই, তো এটা কিছুই নেই। আসলে ম্যাসিভলি রিয়েলাইজ করার এটা একটা বিশাল সময়, কারণ অনেক সময় খেলার মধ্যে আমরা 9-10 মাসই থাকি, তো হ্যাঁ, দেখা যায় যে এরকম সময় স্পেন্ড করা হয় না। অবশ্যই। অবশ্যই, যেটাই হোক, এই এই আলাপ, করোনার আলাপ তো চলতেই থাকবে, বাট হুম আজকের এই আলাপের মোটিভ এটা না, এটার মোটিভ হলো অন্য কিছু। হুম। তো আমি হ্যাঁ, এটা আমি দেখলাম আমার গান নাকি নাকি কণ্ঠ নাকি সবচাইতে বাজে, এই সেই দেখলাম একটা। না, 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 না। আচ্ছা, না, ওগুলাতে আমি আসবো, বাট তার আগে কিছু সিরিয়াস সিরিয়াস কোয়েশ্চেন আছে, যেটা হুম হলো আহ, আমরা এটা নতুন কিছু না যে সবাই জানি যে হুম মাসাল্লাহ আমাদের মধ্যে বাই ফার টিউলি দ্য মোস্ট হার্ড ওয়ার্কার। হুম। মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা মানুষ এত কষ্ট কেমনে করতে পারে, মানে তোর আরে মতো, মানে। দূর। আর সিরিয়াসলি আমি আমি তো কোনোদিন পারবো না। আমি যতটুকু খেলার জন্য দরকার হয় আমি অতটুকু করার চেষ্টা করি, বাট ইউ আর ইন আ ডিফারেন্ট লেভেল। আর আমি সবসময় একটা কথা বলি মুশফিক, যেটা ইটস নাথিং নিউ ফর ইউ, বাট আমি হুম বলি যে সবাই বিরাট কোহলি অথবা এইসব প্লেয়ারদের, বড় বড় প্লেয়ারদের উদাহরণ দেয়, বাট আমাদের দেশেই কিন্তু একটা প্রাইম এক্সাম্পল আছে, যেটা তুই। আমার কাছে মনে হয় যে হুম। তোরই যদি সবাই ফলো করে, উই ডোন্ট নিড টু লুক টু ফার। তো তো না আমি না এটা না, আমি এর সাথে একমত না। আমার কথা হচ্ছে, যেহেতু আমি, তুই বল, ইভেন সাকিব বল বা আরো যারা আছে ব্যাটসম্যান, রিয়াদ ভাই বা এদের মতো স্পেশাল কোনো ট্যালেন্ট না, এটা আমি মানে সব সময় বিলিভ করি এবং সব সময় বিশ্বাস করি। তো ওই ট্যালেন্টে না, 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 পৌঁছাতে গেলে আমার অবশ্যই এক্সট্রা কিছু করতে হবে, যেটা কিনা আমার মানে সাকসেস আমাকে আল্লাহ দেয়। তো আমার মনে হয় যে এই কাজগুলো আমি ঠিক মতো করলে আমি কিছু একটা হলেও পাই। না, কিন্তু তো তুই এই এইসব জন্যই যে করা আর কি। তুই যে এইসব করস, এইসবের কারণে যে আমাদের ছোট লাগে, এটা তুই বুঝোস না। তুই যে এত বেশি বেশি করস, মানে আমাদের খারাপ লাগে তো, যে আরে একটা মানুষ এত বেশি করতেছে, যা একটু বুঝে শুনে কাজ টাজ করিস ভাই, মানে আমাদের দিকে খেয়াল রাখিস। আচ্ছা, যাই হোক, আহ, এমনি তোর রুটিন কি এখন? এখন করসটা কি সকাল থেকে? এখন রুটিন তো নর্মালি সকালে একটু ডিলে উঠি, কারণ স্বাভাবিক ফজর নামাজ সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে শুয়ে তারপরে উঠতে উঠতে 9:30-10টা বাজে। বাট আরেকটু চাই যে ঘুমাইতে, কিন্তু ছেলে উঠে যায় তো আর ঘুমা যায় না। ও উঠেই নিজে ওঠে, মাঝখানে শুয়ে ও নিজে ওঠে, ওঠার পরে বাবা উঠো, মাম্মা উঠো, বাস দুইজনরে উঠায় দেয়। তারপর উঠে ওরে খাওয়ানো, ওর মা খাওয়ায়, তারপরে দেন আমি একটু সময় পাস করে দেন 11:30, 12:30 থেকে আমি মানে ফিটনেসটা করে ফেলি সকালে, কারণ আমি বিকেলের দিকে এই জন্য করতে পারি না, কারণ অনেক সময় দেখা যায় যে পুরাটা দিন থাকলে একটু একঘেয়েমি লাগে, আবার একটু উইক উইক লাগে। তো আমি ওটা করে আল্লাহর রহমতে ওই ঘন্টা খানেকে 1-1.5 ঘন্টা করি প্রতিদিন, আর মাঝখানে সপ্তাহে একদিন কয়দিন শুধু রেস্ট করস? নিই। আমি সপ্তাহে কয়দিন সপ্তাহে করস? 6 দিন করি। আচ্ছা, মানে আমি যেটা করতেছি হলো, আমি আবার ওই এক হ্যাঁ ঘন্টা আগে শুনলাম, আমি করি। দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখলাম যে 1 ঘন্টা আহ, আগে। হ্যাঁ, আমি 1 ঘন্টা। হ্যাঁ, আমার কাছে মনে হয় রোজার সবচেয়ে কঠিন সময় হলো 1 ঘন্টা। ওই যে সময়টা হুম পার হয় হুম না, হুম। তো আমি হ্যাঁ চিন্তা হ্যাঁ করছি যেন ওই 1 ঘন্টা হ্যাঁ। আগেই যদি আমি করি। আর এটাই আর কি। হুম। সো সো তুই সপ্তাহে 6 দিন রানিংও কি সপ্তাহে 6 দিন করতেছস, না না, মিক্স? আমি রানিং, হ্যাঁ মিক্স করে আমি 3 দিন জিম করি আর 3 দিন রানিং করি। 2 দিন হচ্ছে তোর এন্ডুরেন্স, আর একদিন হচ্ছে তোর সার্কিটের মতো আর কি। বা তোর 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 তো জিমও আছে বিসিবি অবদানে, তো না না না, ওই তো উত্তরায় ছিল কিছু অল্প, ওটা না, এখন আবার নতুন করে নিয়েছি সব, ওগুলো না, তো না, নিয়ে আসতে পারিনি। আমি আমি এটা ক্লিয়ার করি। বিসিবির হ্যাঁ। অবদানে মনে হয় যে বিসিবির জিম থেকে কিছু কিছু জিনিস গায়েব হয়ে যায়, আর ওইটা মুশফিকের বাসায় চলে যায়। তো এই কারণে বললাম বিসিবির অবদানে মুশফিকের বাসায় জিম আছে। যাই হোক, আহ, আহ, আমি যে জিনিসটা দোস্ত, তোর আহ, তোর হুম ব্যাপারে অনেকে অনেক কিছুই জানে, আমরা সবাই অনেক কিছু হুম জানি, বাট তুই যে কতটা কষ্ট করে আসছস, এটা এটা
আমি আমি চাই যে এটার মাধ্যমে মানুষজন জানুক। কষ্টটা হুম হলো তোর বিকেএসপি থেকে। হুম হুম মানুষ আসলে বিকেএসপির নাম শুনে, বাট ওখানের প্লেয়ারদের যে একটা রুটিন মেনটেন করতে হয়, হুম ওই হুম ব্যাপারে আমাকে কিছু বল যে তোর লাইফস্টাইলটা কেমন ছিল বিকেএসপি তে। তুই সকালে কখন উঠতি, কি করতি, নিজের হাতে কাপড়ও ধুতে হুম হইতো না, কি কি করতে হইতো আমি শুনি হুম সব হুম তোদের কাছ থেকে। হুম। তুই যদি একটু একটু যদি বলস। একটা গেস্ট না আসছে আমার আমার। কাছে, হ্যালো চাচুকে সালাম দাও। চাচু, আসসালামু আলাইকুম। আমি তোমাকে ওয়ালাইকুম আসসালাম। দেখছি এদিকে ও হ্যাঁ আচ্ছা, আমি হ্যাঁ তোমার দোস্ত বল। ভিডিও দেখেছি, রামাদান করিম, হ্যাঁ দেখেছি ওই ভিডিও। না আমার হ্যাঁ মনে দোস্ত, হয় হ্যাঁ যে বল। আমার লাইফে সোফার যতটুকুই আল্লাহ আমাকে অ্যাচিভ করার তৌফিক দিয়েছে, আমার বিকেএসপির সব টিচার বল, কোচেস বল, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর বিকেএসপির যতটুকু পার্ট আমার ছিল ক্লাস 7 থেকে প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত, তো আমার এটা অনেক বড় একটা শিক্ষা ছিল এবং অনেক বড় একটা আমার প্ল্যাটফর্ম ছিল যে নিজের স্কিল কি বা নিজের যতটুকুই ট্যালেন্ট ওখানে নার্সিং করে এবং ওখান থেকে বের হয়ে আসা। আমি মনে করি অন্য জায়গায় থাকলে বা বগুড়ায় থাকলে হয়তো আমার জন্য অনেক ডিফিকাল্ট হতো এই প্ল্যাটফর্মে আসা। তো আমার বিকেএসপি তে থাকেন আসলে। আর আমার প্রথমে বলি যে আমি আসলে জয়েন্ট ফ্যামিলি থেকে আসা, তো তুইও জানিস জয়েন্ট ফ্যামিলি কত এনজয়মেন্ট হয়, কিরকম হয়। তো ওখান থেকে আসা এটা আসলে আমার জন্য বিশাল বড় একটা স্যাক্রিফাইস ছিল এবং সাথে সাথে খুবই খারাপ লাগতো। আর আমার রুমমেট ছিল সরোদ্দি শুভ, তো আরেক ইমোশনাল গাই। তো ও আমার সাথে প্রায় আমরা 6 বছর একসাথেই ছিলাম। তো আমরা ভোরবেলায় উঠতাম, আমাদের দিনে দুইটা সেশন হতো। সকালবেলা ভোরে হইতো তোর 2 ঘন্টার মতো ফিটনেস, দেন আমরা কলেজে মানে স্কুলে যেতাম, দেন স্কুল থেকে এসে দেন আমরা লাঞ্চ করে তারপর বিকেলে আবার 2 ঘন্টার মতো স্কিল সেশন হতো, শুধু ব্যাটিং বোলিং। আর রাত্রে আবার সন্ধ্যার দিকে আমাদের প্রেপ টাইম মানে পড়াশোনা হতো। তো মেইনলি যেটা আবার যেটা বললি যে আমরা কাপড়ও ধুইছি, নিজের রুম নিজে পরিষ্কার করছি, দেন আবার যেটা লাগে ইভেন মানে একটা বাসার মতো যা যা করা দরকার, মাঝে মেঝে থেকে শুরু করে সবকিছুই মাজতে হয়েছে আর কি। তো আমার মনে হয় বিকেএসসি মায়ের কেমন লাইফটা অনেক খাইছস? বড় একটা। না না না, মায়ের খুব বেশি খাই নাই আমি। To be honest, খুব বেশি খাই নাই। না টু বি অনেস্ট মানে আচ্ছা। বিকেএসপি এমন একটা জায়গা ছিল, আমার মনে হয় যে কেউ যে প্লেয়ারও না হইতে পারে, বাট ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা টোটাল গ্যাদার করছে বা ওখান থেকে যে শিক্ষাটা পাইছে, ইভেন হোস্টেল লাইফ বল বা ইভেন স্যারদের সাথে কোচদের সাথে, তো আমার মনে হয় যে এটা একটা যে কোনো মানুষকে বিশাল বড় একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এনাফ। তো আমার মনে হয় যে বিকেএসপি রিয়েলি আমার লাইফে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আর ক্রিকেট কেন, মানে তুই ক্রিকেট চুজ করলি কেন? আমি অনেকবারই বলছি মনে হয় খুবই কয়েকটা জায়গায় যে আমার ক্রিকেটের আগে কিন্তু আমার সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। টু বি অনেস্ট আমি আচ্ছা, ব্যাডমিন্টন খুবই লাইক করি এবং মানে যেটা প্রথমে যেটা তুই আমার কাছে যখন হারস। না না না, ওটা তো লন টেনিস। আচ্ছা, টেনিসে আরে না, হারস না এটা। আরে না, আরে না, এটা এটা মিথ্যা কথা। হ্যাঁ, ফাইট হয়, ভালো ফাইট হয়। ফাইট হয়, ফাইট তারপর হয়। আমার শোল্ডার ইনজুরির জন্য খেলাটা বন্ধ করে দিছি আর কি, যাই হোক। তো ওইটা একটা বিশাল বড় আমার কাছে মানে অনেক ভালো লাগতো। ক্রিকেটের আগেও আমার ভালো প্রিয় খেলা মানে খেলা ছিল। তো বিকেএসপি ভর্তির আগে আমি চাচ্ছিলাম যে বিকেএসপি ভর্তির সময় যে ব্যাডমিন্টনে ভর্তি হওয়া যায় নাকি, বাট ওই খেলাটা তখনও ওখানে হয়নি এবং ছিল না আর কি। তো তারপর ক্রিকেটে দেই এবং ইভেন তারপর ফুটবলও দেই, আমি ভর্তি পরীক্ষা দুটাতেই চান্স পাই। তো ক্রিকেটেই স্বাভাবিক, তখন লারা আমার অনেক বড় মানে পছন্দের হ্যাঁ, ছিল এবং অনেক প্রিয় খেলোয়াড়। তো তারে দেখে এবং আমার কাছে একটা লারা ব্যাটও ছিল, হ্যাঁ, সৌরভের কাছ আমার থেকে মনে আমি আছে, কিনছিলাম। আমার মনে আছে, হ্যাঁ, তো হ্যাঁ। তো ওইখান থেকেই শুরু এবং ওই জন্যই আসলে। আর আমার ভাইরাও সবাই ক্রিকেট খেলতো এবং ভাইয়াদের সাথে আমার প্রথম খেলা শুরু আর কি, তো তাদের সাথে আচ্ছা, সাথে যাইতাম। আমি আমি এটা বুঝতে পারি যে তুই ক্রিকেটে কেন আসছস, বাট আমাকে এটা বুঝে যে অনেকে এটা জানে যে তুই পেস বোলিং করতি। তুই আবার হুম। পেস বোলিং করতি, প্লাস প্লাস তোর বোলিং অ্যাকশন ছিল স্টিভেন হারমেসনের মতো। মানে উচ্চ বড় রান আপ ছিল। আমার মনে আছে যে আমার হুম খুব সম্ভব আন্ডার 15 এর একটা প্র্যাকটিস ম্যাচে তুই পেস বোলিংও হুম করছিলি খুব সম্ভব, ওই হুম হুম বিকেএসপি হুম 2 নম্বর মাঠে। মানে হুম পেস হুম। বোলিং কেন, তুই হাইট ভুলে গেছিলি? না না না, ওই জন্য না আমার, না এটা একটা না, আমি আমি বোলিংও পারতাম এমনি নর্মালি ছোটবেলায় আর কি, বোলিংও করতাম। তো তখন তো আসলে ছোটবেলায় মানুষের যতটুকু হাইট থাকে ঠিক ততটুকুই ছিল, তো তখন চেষ্টা করতাম যত দিক থেকে কন্ট্রিবিউট করা যায়। আর তখন তো কিপিং আসলে ওরকম করে করতাম না, বাট অল অফ এ সাডেন একটা আইডিয়া হয় ছোটার পর থেকে আমি কিপিং আসলে স্টার্ট করি। একটা ম্যাচে হঠাৎ করে ওই আমাদের যে মেইন কিপার ছিল ও ইনজুরি হয়ে যায়, দেন কেউ করতে চায় না, পরে আমি করি। তো ওখান থেকে আসলে ভালোবাসাটা শুরু। বাট তার আগে আমি বলারই ছিলাম। বাট এটা ইন্টারেস্টিং যে যেটা বললে যে এই হাইটে পেস বলা, এটা আসলে খুবই রেয়ার। আর আমি যখন বিএসসি তে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় অনেক সময় করতে যাচ্ছিলাম, তখন স্যাররাও দেখে বলতেছে এই হাইটে পেস বলা, পাগল নাকি তুমি, তুমি যেটা করতেছো ওই দুইটাই করো, ব্যাটিং আর কি। হ্যাঁ, আচ্ছা আমার বাট কিছু কোশ্চেন আছে আমি বলি।
বল বল তোর বল বল কোশ্চেন করতে করতে তো চলে যাবে রাত আমার মনে হইতেছে। বল 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 বল। তুই আগে এই চুল কাটলি কই লকডাউনের মধ্যে সেটা বল। দোস্ত আমি এই বাসায় চুল কাটছি, আমার বউ কেটে দিছে। গুড। না আমার বউ কেটে দিছিল, আবার বড় হয়ে গেছে এই জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু তোর চুলটা তুই এরকম দাঁড়া করে রাখোস কেন বলতো? কেন? এটা তো আমার নর্মাল ন্যাচারাল। আমি তো জানি কেন। কেন? তুই যেরকম 1-2 ইঞ্চি একটু বেশি লম্বা লাগোস এই কারণে। কি আচ্ছা করব? না, তোর না আমার একটা কোশ্চেন, মানে বল অনেক বল কটা বল আছে, বল। একটা বলি যে হ্যাঁ বল বল বল। যে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি জানি যে তুই নর্মালি অনেকবারই বলছিস, বাট তারপরও যে আরেকবার শোনা, যে আমরা যে এশিয়া কাপে যে আহ, হ্যাঁ দুবাই দুবাই যে আমরা শ্রীলঙ্কার সাথে জিতলাম, যে তোর হাতে যে ইনজুরি হওয়ার পরে তুই যে, কারণ আমি তো ছিলাম না, আমি তো মাঠে ছিলাম, তো তুই যে ড্রেসিং রুমে গেলি যাওয়ার পরে, মানে তোর যে মানসিকতা, আবার তুই ওখান থেকে ফিরে আসলি ওই হসপিটাল থেকে, তারপরে তো ওই ফ্র্যাকচার হয় সবকিছু করা, বাট ইন বিটুইন তোর কি মনে হয়ে, কারণ স্বাভাবিক যে যতই আমি শুনছি যে মাস্টার ভাই হোক বা অনেকেই সাকিব ভাই, সবাই তোকে মানে এনকারেজ করছে তোরে যাওয়ার, বাট এট দ্য এন্ড ডিসিশনটা তো, তো আমি এটাই আমি চাইতেছি যে কি এমন তোরে ফিল করেছে, কারণ এমন একটা পজিশনে আমরা এমনও ছিলাম না যে আমরা হয়তো তুই গেলে বা ওই সময়টা বা আমি যেখানেই থাকি বা যে কোনো ব্যাটসম্যানে থাক, যে আমরা খুবই একটা ভালো পজিশনে যাচ্ছি বা যাবো, যেটা কিনা একটা ম্যাচ জেতার জন্য বা হয়তো সেমিফাইনাল বা ফাইনাল, তো এত বড় রিস্ক তুই কেন নিলি, এটা আমার একটু জানার দোস্ত আরেকবার ইচ্ছা। এটার আমি তোরে একটু লম্বা করে উত্তরটা দিই, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ পুরা প্লিজ প্লিজ। পুরা পুরা সিচুয়েশনটা তোরে বলি। হ্যাঁ হ্যাঁ প্রথমে প্লিজ। যখন আমি যখন হসপিটালে যাচ্ছিলাম, হুম তখন আমি কন্টিনিউয়াসলি মোবাইলে স্কোরটা দেখতেছিলাম। তো আমাদের তো হুম 2-3টা উইকেট তাড়াতাড়ি পড়ে গেল, তারপর তোর আর হুম মিথুন আলীর একটা ভালো পার্টনারশিপ হলো। হুম এটা হলো আমি ডক্টরের কাছে ঢোকার আগ পর্যন্ত এই সিনারিও ছিল। হুম আমি যখন আবার ফেরত আসতেছি অ্যাম্বুলেন্স করে হুম। মাঠে, তখন আবার আবার একটা কোল্যাপস হলো না, যে আবার 2-3টা উইকেট হুম। পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মোসাদ ওই ভাই, অবস্থা, মিরাজ, হ্যাঁ রিয়াদ ভাই, হ্যাঁ। হ্যাঁ সবাই আউট হয়ে গেল। তো তখন আমি ড্রেসিং রুমে ঢুকলাম, দেখলাম যে তুই সামাও ব্যাটিং করতেছস আর এখানে ধর হুম কোনোভাবে চলতেছে আর কি। তো তখন হুম এরকম কথা বলতে বলতে হঠাৎ মাস্টার ভাই বললে, এই যা ব্যাটিং কর। And হুম আমাকে and আমি আমি ফাইজলাম হিসেবে নিছি প্রথমে। আমি বলছি হুম কি বলে হুম ফাইজলামি, আমার এটা লাগানো আবার হুম তিহান আমাদের যে ফিজিও, হ্যাঁ হুম ও বলতেছে তুমি পাগল নাকি। তো হুম এটা আলোচনা করতে করতে দেখি যে আমরা ওখানে তুই আবার পিটানো শুরু করছিস আস্তে আস্তে, হুম তোরও হুম 100-র কাছাকাছি হয়ে গেছে। হুম তো তখন দেখি যে এই আলোচনা করতে করতে দেখি একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। হুম। তখন একটা কথায় আমরা ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম যে আচ্ছা ঠিক আছে, যদি মুশফিক স্ট্রাইকে থাকে। থাকে হুম তাহলে হুম আমি যাব, যদি তুই স্ট্রাইকে থাকোস, বিকজ হুম হুম আমাকে ডক্টর বলছিল ওটা নিয়ে দৌড়ানো যাবে না, মানে হুম বিকজ একদম নতুন ভাঙা, এটা হুম দৌড়ানো হুম ডিসপ্লেসমেন্টের একটা হুম ব্যাপার হুম স্যাপার আছে। হুম তো তখন আমি আমি বলছি স্যার ঠিক আছে, যদি ও স্ট্রাইকে থাকে আমার তো আর এখানে কোনো হুম রিস্ক নেই, আমার যেতেই হবে, একটা দৌড়াইতেই হবে, এর চেয়ে বেশি কিছু না। বাট আনফর্চুনেটলি ওই 4 নম্বর বলে না 5 নম্বর বলে ও আউট হয়ে গেল। কে আউট হলো? রুবেল। না না, মুস্তাফিজ, মুস্তাফিজ রান আউট। মোস্তাফিজ আউট হয়ে গেল, ঠিক আছে। রান আউট। দোস্ত আমাদের সবার জীবনে একটা ফর ফিউ সেকেন্ডস একটা ম্যাডনেস কাজ করে মানুষের, হুম। যে যে 5 সেকেন্ডের জন্য তুই নিজেও জানোস না যে তুই কি যে ডিসিশন নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ অথবা মানে তোর কি, কি হুম হচ্ছে। হুম হুম ওইটাই ছিল আমার ওই 5 সেকেন্ড। আমি জাস্ট ব্যাটটা নিয়ে হাঁটা শুরু করছি, আমাকে স্টিভ রোডস কোচ ছিল, ও দৌড় দিয়ে হুম আসছে পিছনে। ও এসে হুম থামাইছে, আমাকে থামায় বলে তুমি কি করতেছো। আমি বলছি না যাই। বলে না, দিস ওয়াজ নট দ্য প্ল্যান। তাই আমি বলছি যে হুম না, ডোন্ট ওয়ারি, আল হ্যান্ডেল ইট। তো হুম তখন ও আমাকে বলছে তাহলে এটা তোমার রেসপন্সিবিলিটি, কিন্তু মানে ওরা আর হুম কেউ হুম রেসপন্সিবিলিটি হুম, নিতে বুঝছি চাচ্ছে না না। না, আমি তাই আমি বলছি হুম না, ঠিক আছে। আমার কাছে মনে হয় ওই মোশনের মধ্যেই আমি ওই ওই বলটা খেলতে পারছি। আর আমার জন্য হুম ব্যক্তিগতভাবে সবচেয়ে সহজ বলটাই ওই সময় করছি। ও যদি হুম, আমাকে তা ঠিক। ইয়র্কার করতো অথবা হুম উইকেটে বল করতো, তাহলে আমার জন্য হুম ডিফিকাল্ট হয়ে যেত। বাট তারপরে সত্যি কথা, তুই জানোস যে আমার সব স্ট্যাটস মনে থাকে, আমার সবার ইনিংস মনে থাকে, হুম খালি ওই একটা ইনিংস তোর আমার মনে নাই, কারণ আমি এত পরিমাণ ব্যথায় ছিলাম হুম আর তুই যেভাবে হুম 4-6 মারতেছিলি। আই হুম হ্যাভ আমার আমার কোনো আইডিয়াই নেই। বাট হুম আমার একটা প্রশ্ন হলো এই সেম কোয়েশ্চেনে, আমি বললাম যে দোস্ত আমি তো এসে একটা বল খেলে ফেললাম, গেলে হুম অন্য জায়গায় চলে গেলাম, বাট তোর কি ধরনের মাইন্ডসেট ছিল যে তুই যে 33টা 34টা রান করলি, মানে ওই হুম অ্যাকচুয়ালি তুই যদি দেখো যে ওই 33-34 হুম রানের কারণে কিন্তু আমরা ম্যাচ জিতি, বিকজ হুম 230 অল আউট আর 260 অল আউটে অনেক ডিফারেন্স আছে।
হুম হুম হুম। ঠিক না? তো তোর মাথায় কি কাজ করতেছিল? না আমার মাথায়, আমি আসলে কখনো এক্সপেক্ট করি না, কারণ আমার কাছে কিন্তু এরকম মেসেজও আসে নাই যে আমি থাকলে বা তুই আসবি, কারণ এটা আমার মানে ওইভাবে খেলাও হয় নাই। আর আমি চাচ্ছিলাম যে যেভাবেই হোক আমি যেন লাস্ট পর্যন্ত থাকি, যে লাস্টে 2-3 ওভার যদি আমি যত রান করতে পারি সেটা হয়তো বা বোনাস হবে। আর আমি জানতাম মানে মোটামুটি যে একটু শিওর ছিলাম, যেহেতু অনেকক্ষণ খেলছি, মিথুনের সাথে আমার কথা হচ্ছিল যে আমরা যদি এখানে 230+ করতে পারি দেন ইট উইল বি মানে চ্যালেঞ্জিং স্কোর হবে। তো হুম। আনফরচুনেটলি মুস্তাফিজ যখন আউট হয়ে যায়, কারণ তখনই আমি এক্সেলেট করার একটা প্ল্যান করছিলাম, তো তখন দেখি যে ও যখন আউট হয়ে গেল, আসলে তখন নিজের কাছেও খারাপ লাগছিল যে ইস, আর একটু থাকলে হয়তো বা বেটার হতো। তখন তুই যখন আসতেছিলি আসলে ওইটা দেখে আমার মানে নিজের সাহসটা হয়েছে, যেটা বললি যে ম্যাডনেস, আমি তখন মনে হচ্ছিল যে আই এম দ্য কিং, এবং এবং আমি এখানে আছি এবং আমি এখানে রুল করব। তো এরকম একটা কনফিডেন্স সত্যি কথা আমার নিজের ভিতরে আসছে। আর তারপরে দেখি থিসারা পেরেরা আসতেছে, তো আলহামদুলিল্লাহ যে জায়গায় চাইছি ঠিক সেই হ্যাঁ। জায়গায় বলগুলো দিছে একদম, টু বি অনেস্ট। কারণ আমি যে জায়গাগুলো খুঁজিয়ে মানে ডেথ ওভারে মারার জন্য, ও যে জায়গাগুলোই বলগুলো দিছে, আর লাকিলি আল্লাহর রহমতে ওটা হয়েছে। এবং আমি মনে করি যে যে স্কোরটা হয়েছে, টু বি অনেস্ট, হ্যাঁ এটা চ্যালেঞ্জিং, বাট অল ক্রেডিট গোস টু দ্য বোলার, কারণ ওই উইকেটে আমি মনে করি যে খুব বেশি ছিল না বোলারদের জন্য, এবং তারা খুব ভালো বোলিং করছে। আর প্লাস দোস্ত, তোর আমি যতটুকু জানি যে তুইও কিন্তু ভাঙ্গা রিব নিয়ে খেলতেছিলি, আর ভাঙ্গা রিব নিয়ে খেলা কিন্তু খুব সহজ ব্যাপার না, মানুষ হসপিটালে থাকে। হাউ ডিড ইউ কোপ উইথ দ্যাট? না এটা আসলে আমি মনে করি তার আগের দিনের একটা ছোট কাহিনী বলে, আমি আসলে ওই দিনে প্র্যাকটিস থেকেও মানে করতে পারি নাই পুরোপুরি। আমি এক দুইটা প্রায় 2 বা 5-10টা বল নেটে খেলছি, খেলে দেখি যে আমি মানে পুল শটও করতে পারতেছি না, আমি জোরে এক্সেলের মানে কোনো বিগ শটও করতে পারছি না, শুধু ডিফেন্স করতে পারতেছি। তাই আমি বললাম এটা তো আর টেস্ট খেলা না যে আমি ডিফেন্স করে ম্যাচটা খেলে ফেলবো। তো আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, এবং আমি তিহানের সাথে তখন গেলাম এক্স রে করতে। মানে রীতিমতো আমার চোখ দিয়ে পানিও পড়তেছিল, আমার তখন এক্স রে করতে গেলাম, যে আমি ও জানে যে একটু বুঝতে পারছে যে যেহেতু আমি নর্মাল অ্যাক্টিভিটিসই করতে পারতেছি না, যে ও আশঙ্কা করছে যে হ্যাঁ হয়তো বা ফ্র্যাকচার হতে পারে। তো পরে গিয়ে যখন করলাম তখন দেখি যে হ্যাঁ আসলে ফ্র্যাকচার। যখন রিপোর্ট আসছে তখন রাত্রে আসলে আমিও খুব মানে বিলিভই করতে পারি না যে আমি নেক্সট ডে আবার খেলতে পারবো। তারপরে অনেক ওষুধ টষুধ দিল, অনেক ওষুধ গুলো খাইলাম, তারপর রাত্রে ডিনার করলাম, আমি ছিলাম, রিয়াদ ভাই ছিল ওখানে, মাসুই ভাই ছিল। তো কথা কথা কেন জানি মনে হলো যে না এই ম্যাচটা যেভাবে হোক, আমার যতই ব্যথা হোক দেখি না একটা চেষ্টা করে। তো আমি তো নর্মালি ওই ম্যাচের দিন একটু আগে যাই, তো যাওয়ার পরে তখন দেখলাম সবকিছু করে যে একটু একটু ব্যথা আছে, বাট তারপরে যেভাবে হোক মানে ফার্স্ট খেলা আর শ্রীলঙ্কার সাথে খেলা, তো এটা তো ইনশাল্লাহ জেতাই লাগবে, তো না না, সেইভাবে এটা নিয়ে ভুল রিস্ক বললি নিয়ে আর কি। দোস্ত। শ্রীলঙ্কার সাথে খেলা না, না না বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খেলতেছিল শ্রীলঙ্কার সাথে, মুশফিক খেলতেছিল হাতুড়ার সাথে। না শ্রীলঙ্কার সাথে আচ্ছা। তো একটা বিশাল এটা স্বাভাবিক। না, আমরা এটা তুই না, আমাদের সবারই একটা জিত ছিল। হুম এটা না যে আমরা হুম খারাপ ভাবে, আই এম শিওর তুইও ওকে খারাপ ভাবে কোনো কিছু মিন করতেছিলাম, বাট হুম যেভাবে ও চলে গেছে, অথবা যেভাবে আমরা হুম চাচ্ছিলাম ওকে হারাইতে, ইন এ স্পোর্টিং ওয়ে, হুম নট যে হুম রাগের মাথায় যে হাতুরা সিং আছে এটা, হুম বাট ইন এ স্পোর্টিং ওয়ে, বিকজ ও আমাদের ইন এন্ড আউট জানতো সবকিছু, তোরও ইন এন্ড আউট জানতো। হুম তো হুম তো হুম ওকে যদি আমরা হারাইতে পারতাম, এটা ইট কুড হ্যাভ গিভেন আস মানে আ লট অফ প্লেজার। সো ওই দিক থেকে আমরা উই অল ওয়ার, হ্যাঁ মানে আমরা সবাই চাচ্ছিলাম যে ওকে যেরকম ম্যাচটা হারাইতে পারি। হুম সেটা নো ডাউট এক্স্যাক্টলি। হি ওয়াজ আ ব্রিলিয়ান্ট, হি ওয়াজ আ ভেরি গুড কোচ ফর আস। সো হুম হুম না যেটাই না হোক। তা তো অবশ্যই। হ্যাঁ, দোস্ত, আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস হলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে দোস্ত অনেক ক্যাপ্টেন আসছে, অনেক সাকসেসফুল ক্যাপ্টেনও ছিল, তুই অনেক দিন ক্যাপ্টেন্সি করছস, হুম বাট যে ডিসিশনটা তুই নিছস, এটার আমি প্রমাণ, বিকজ আমি তোর ভাইস ক্যাপ্টেন ছিলাম। এই হুম হুম ডিসিশনটা ওয়াজ আ ভেরি 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 ব্রেভ ডিসিশন আমার দিক থেকে, বিকজ আমি অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন প্লাস অ্যাজ আ টিমের একজন ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আই ওয়াজন্ট শিওর যে তুই হুম ডিসিশনটা কি রাইট নিচ্ছস কি নিচ্ছস না। হুম দ্যাট অ্যাকচুয়ালি চেঞ্জড বাংলাদেশের টেস্ট ক্রিকেট, স্পেশালি অ্যাট হোম, ওয়াজ টু হুম প্লে অন আ স্পিনিং ট্র্যাক। হ্যাঁ, হুম আমার এখনো মনে আছে চিটগং এ তুই এই ডিসিশনটা নিছিলি ইংল্যান্ডের সাথে। হুম এটা কি চিন্তা করে তুই এই ডিসিশনটা নিলি? বিকজ যখন তুই এটা আমারে বলছিলি তখন কিন্তু আমি অত শিওর হুম ছিলাম না, আমি বলছিলাম করবি, হুম আই ওয়াজন্ট শিওর, বাট ইউ আর ভেরি ডিটারমাইন্ড। আর ওটার কারণেই আজকে ইংল্যান্ডের সাথে আমরা টেস্ট ম্যাচ জিতা, অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ জিতা। তো তোর মাথায় কি আসছিল দেখে এই ডিসিশনটা নিলি? না দেখ আমি আসলে স্বাভাবিক, যেটা যেটা বললে যে আমাদের টেস্ট ক্রিকেটের ডেফিনেটলি আমাদের যে কনসিস্টেন্সি এটা আসলে এখনো ঠিক হয় নাই, সেটা হোম হোক ইভেন অ্যাওয়ে হোক।
ওই সিরিজ গুলোর আগে। তো একটা চিন্তা আমি অনেকদিন থেকে করছিলাম যে অ্যাটলিস্ট যেভাবে আমরা খেলতেছি বা যেভাবে প্ল্যান করতেছি, যেভাবে আমরা উইকেটে খেলি, একটাতে আসলে আমাদের জন্য সেরকম হেল্প থাকে না। আর আমরা যে উইকেটে প্রিপেয়ার করি ওরা এক্সপিরিয়েন্স এনাফ যে কোনো টিম যারা এসে সুবিধাটা নিতে পারে। তো ওয়াই নট যে আমরা আমাদের কন্ডিশনের মতো করে আমাদের যে স্ট্রেংথ সেটা নিয়ে একটা উইকেট প্রিপেয়ার করি, এবং খেলাটা 5 দিন না হয়ে আমরা 3 বা 3.5 দিনের জন্য একটা উইকেট রেডি করি, যে যেটা কিনা রেজাল্ট হবে এবং প্রথম দিন থেকেই ঘুরবে। এবং আমাদের যে কোয়ালিটি স্পিনার আছে অবশ্যই, যেরকম সাকিব, তাইজুল, মিরাজ, এরা ছিল, এবং অসাধারণ, আমি মনে করি অল দ্য ক্রেডিট গোস টু দেম। কারণ যতই আমরা ভালো প্রিপেয়ার করি না কেন, বাট ওখান থেকে যদি ভালো জায়গায় না বল করে, ভালোভাবে না করে, এটা আসলে ডিফিকাল্ট। তো আমি মনে করি সেদিক থেকে হ্যাঁ, এটা একটা অনেক বড় রিস্ক ছিল, এটা সত্যি কথা বলছি, কারণ আমাদের মতো এখানে করাটা একটু আসলেই ডিফিকাল্ট। বাট আমি সেদিক থেকে বলবো যে প্রথমেই বলি যে হ্যাঁ, তোরে আমি বলছি ঠিকই, কিন্তু আমি মনে করি যে তুই প্রথমে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও তুই আমাকে মানে একটু হলেও ব্যাক করছিস এবং আমাকে বলছিস যে না দোস্ত, আমার মনে হয় যে এটা ঠিক। এবং আমি সেদিক থেকে বলবো যে থ্যাঙ্কস টু ইউ অলসো। আর আমি একটা ছোট একটু কাহিনী বলতে চাই, সেটা হচ্ছে ওই সিরিজেই ইংল্যান্ডের সাথে, হ্যাঁ ওটা মনে হয় মিরাজের ডেবিউ ছিল আর কি ওই টেস্টে। তো অনেকেই চাচ্ছিল যে মিরাজ রে যেন ওয়ানডেটা, তার আগে আমাদের ওয়ানডে খেলা ছিল, যে মিরাজ রে ওয়ানডে খেলাবে। তো আমি মানে অ্যাটলিস্ট নিজে পার্সোনালি ফিল করতেছিলাম যে এটা আমাদের একটা অনেক বড় সুযোগ, যেহেতু আমরা একটা স্পিনিং ট্র্যাক করবো। আর যেহেতু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া স্পেশালি, এরা 3টা টিম যারা কিনা অনেক হোমওয়ার্ক করে আসে এবং অনেক মানে নিজেদের কাজগুলো করে আসে, এবং বোলারদের এগেনস্টে, ব্যাটসম্যানদের এগেনস্টে। তো আমার একটা ইচ্ছা ছিল যে মিরাজ যেহেতু নিউ, তো ওরা যেন ওয়ানডে না খেলায়, আমরা টেস্টে প্রথম খেলায়, এবং ও যাতে কেউ, কারণ ও না খেলে, এখনো খেলে নাই এবং কেউ দেখেও নাই, তো ও যদি ভালো করে তাহলে ডেফিনেটলি আমাদের একটা বিশাল চান্স হবে। তো আমি মনে করি যে ক্রেডিট গোস টু হিম অ্যাজ ওয়েল। সে হ্যাঁ, হ্যাঁ। আউটস্ট্যান্ডিং পুরো সিরিজে খেলছে এবং আমরা জিততে পারছি। আচ্ছা, আরেকটা যে জিনিস হলো দোস্ত, এখন তো ওই সময় যা করার তো তুই করে দিলি স্পিনিং ট্র্যাক। এখন যে আমরা বিপদে পড়ে গেলাম, দেশের মাটিতে স্পিনিং উইকেটে খেলি, বিদেশে যাইলেও খেলি গ্রাসি উইকেটে, তো আমরা ব্যাটিং উইকেটে খেলবোটা কখন? না আমি, এটা তো তোর সাথে আমার সবচেয়ে বেশি আলোচনা হয়, এটা তো আসলে হ্যাঁ, লুকারও কিছু নাই, যে স্বাভাবিক যে কোনো উইকেটেই ওপেনিং ব্যাটসম্যানের মতো এরকম কেউ টাফ সিচুয়েশন পার করে না। এবং আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছি যে আমার লাইফের যদি কয়েকটা ইনিংস থাকে, তার মধ্যে একটা হচ্ছে নিউজিল্যান্ডে, যেটা 159 আমি করছিলাম, আর সাকিব 100 করছিল। বাট ওইটার অল ক্রেডিট গোস টু ইউ অ্যান্ড মমিনুল, দা ওয়ে ইউ গাইস প্লেড, না। টু বি অনেস্ট। কারণ ওই নিউজিল্যান্ডের কন্ডিশন ওয়েলিংটনে সবাই জানে, এবং ওরা টসে জিতে ফিল্ডিং ও নিছিল ওই একটা কারণে, যেন ওই হেল্পটা ওরা পায়, বিকজ না, অফ ওটা ইউ তো টু ঠিক আছে, আমরা। আমি যা ব্যাটিং করছি করছি, কিন্তু তুই হুম, 100 হুম। কেন করছিলি? তোর কিছু একটা দিছিলাম মনে হয় আমি। হ্যাঁ, 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 তা তো দিছিলি। ওটা তো আসলে আর বলার অবকাশ রাখে না, আমি তো ওটা দেখাইছি এবং বলছিও সেটার জন্য। হ্যাঁ, আচ্ছা, আহ, তোর আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস হলো দোস্ত, আমি দেখলাম যে কম বেশি সবাই দোস্ত, যে যার মতো পারতেছে ডোনেশন করতেছে সবাই। হুম, আই এম শিওর তুইও রিসেন্টলি আমাদের যতগুলা 40 জন, প্রায় 40-50 জন হুম, যে টিম বয়ে আছে, ওদের হুম, জন্য ইনিশিয়েটিভ নিলি, উইচ ওয়াজ ব্রিলিয়ান্ট আমি মনে করি। এখন তোর ব্যাট একটা অকশনে দিচ্ছস, আমি জানি যে তোর হুম, জন্য ওই ব্যাটটা কত হুম, প্রিয়। আর আর ওটা তোর জন্য না দোস্ত, এটা বাংলাদেশের ইতিহাসের জন্য এটা একটা আইকনিক ব্যাট হয়ে থাকবে, বিকজ প্রথম মানুষ যে ডাবল সেঞ্চুরি করছে টেস্টে, এটা ওই মানুষের ব্যাট। হয়তোবা বাংলাদেশে 100টা ডাবল সেঞ্চুরি হবে আজ থেকে হুম, 50 বছরে, ইনশাল্লাহ, বাট দোয়া করে, অবশ্যই, অবশ্যই। ওই প্রথম তো সবসময় মুশফিকুর রহিম থাকবে, আর ওই ব্যাটটাই থাকবে। তো এটা কেমনে অকশন করতেছো, কখন হবে, এটা যদি একটু জানাই কি? না, ফার্স্টে স্যালুট টু ইউ, কারণ তুই যে এই রিসেন্টলি, না না হাসি কিছু নাই, এই রিসেন্টলি, না। কারণ আমি মাসুদ ভাইয়েরও একটা কমেন্ট দেখলাম, এবং আসলেই যে হয়তো বা আল্লাহ সবাইকে সব তৌফিক দেয় না, বাট অনেকেই, যাদেরকে অনেক মানুষ আছে তাদেরকে তৌফিক দেয়, কিন্তু এরকম আসলে মন বা কলিজা দেয় না, যেটা হুম, তোর 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 মতো আসলে। এটা আসলে না, তুই আমাদের জন্য ইন্সপিরেশন, এবং আমি সেই দিক থেকে একটু চেষ্টা করতেছি আর কি, আমি আমার সাধ্য মতো যে কিভাবে একটু কন্ট্রিবিউট করা যায়। আর যেটা বললি যে হ্যাঁ, আমি একটা জিনিস খালি এই, যেহেতু তুই কথাটা উঠাইলে, আমি একটু সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে হয়তো বা অন্য কারো ব্যাট বা অন্য কোনো লিজেন্ড প্লেয়ারদের ব্যাট হলো হয়তো বা আরো অনেক বেশি দামে, যেটাই হোক অনেক বেশি দামে হয়তো বা সেল হবে, যেটাই হোক ইনশাল্লাহ। বাট আমি একটা রিকোয়েস্ট করব, কেউ এটা আমার ব্যাট এটা ভেবে কেনার দরকার না, বাট আমি তাকে রিকোয়েস্ট করব যে সে যে কিনবে পুরা টাকাটা একটা নোবেল কজে এটা স্পেন্ড করা হবে। তো আমি রিকোয়েস্ট করব যে সে, যে ব্যক্তিটাই কিনুক, একটা সামর্থ্যবান, উনি যেন যত বেশি প্রাইস দিয়ে আমার ব্যাটটা কিনে, তাহলে ডেফিনেটলি আমি আরো বেশি হেল্প করতে পারবো। আর এটা অবশ্যই আমার কাছে অনেক একটা স্পেশাল ব্যাট, এবং ইনশাল্লাহ যেহেতু এটা
ফার্স্ট টাইম একটা ডিজিটালি অকশন করার ইচ্ছা আছে, এবং সেটার একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে যেটা কিনা এটা ডেভেলপ করতেছে উইদিন। ইনশাল্লাহ আমি আশা করছি এই উইকের মধ্যে সব ডিটেল জানতে পারবে, এবং সবাই আশা করছি আমাকে এই নোবেল কজে সবাই হেল্প করবে। থ্যাংক ইউ। না ইনশাল্লাহ আমিও দোস্ত আমিও আমারও নজর থাকবে ইনশাল্লাহ, আমিও আশা করি যত আমি বেশি চাই তুই এটা ব্যাটটা থেকে। কিনে নে। দোস্ত আই সোয়ার আমি এটা বলতে চাই না, বাট আমি আমি আরে আই না উইল বি না, বিটিং। এমনি ইয়ে হয়ে গেল। সত্যি যদি আমি দেখবো আমার 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 রেঞ্জ পর্যন্ত যদি থাকে আমি অবশ্যই বিট করব। আর দেখা যাক। আমার লাস্টে 3-4টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন আছে। এখন আমি অপশন তোরে দিলাম, 2টা প্রশ্ন আছে মজা, হ্যাঁ, হুম আর একটা প্রশ্ন আছে যেটা নিয়ে তোর সাথে আমি ডিসকাস করতে চাই। আমার কাছে মনে হয় যে আমি ওটাই করি তোর আগে প্রশ্ন, যেটা হলো বিপিএল হুম নিয়ে দোস্ত। হ্যাঁ, হুম হুম যখনই এখন তো ধর সারাদিন খেলা দেখতে থাকি অথবা আইপিএল দেখোস, হুম আমার কাছে মনে হয় বিপিএল ইজ এ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট। আমরা এখান থেকে অনেক হুম কিছু শিখতে পারি, আমাদের বাংলাদেশে অনেক হুম প্লেয়ার আসে, বাট সবচেয়ে বড় যে জিনিসটা আমি মিস করি বিপিএল এ, যেটা হলো ধর, যেটা তুই যদি ইন্ডিয়া যদি আইপিএলটা দেখোস, চেন্নাই মানে ধোনি, হুম। মুম্বাই মানে রোহিত শর্মা, হ্যাঁ মানে একটা আরসিবি বেজ মানে, একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর হ্যাঁ, কাছে কি মনে বিরাট হয় না কোহলি, যে হ্যাঁ। তুই যদি, হ্যাঁ তোর তোর কাছে মনে হয় না যে তুই যদি একটা টিমে 5 বছর 6 বছর ধরে যদি খেলতে পারতি, তাহলে তুই ওই হুম টিমটাকে ওন করতি, প্লাস তোর যে ফ্যান গুলো আছে ওই টিমের ফ্যান হুম গুলো একটা ফ্যান বেস ক্রিয়েট হইতো। বাট হুম আমাদের এখানে নর্মালি হয় কি, আমরা আজকে এই টিমে, কালকে ওই টিমে, কালকে এই টিমে, হুম বারে বারে আমরা একটা জিনিস বলি যে যদি আমাদেরকে অ্যাটলিস্ট যারা আমরা পাঁচজন আছি এদেরকে যদি আমাদেরকে ওই হুম সুযোগটা দেওয়া হয় যে আমরা নিজেদের টিমটা চুজ করতে পারি, হ্যাঁ, হুম হুম বাট যদি নিয়মটা এরকম হইতো যে ধর আমি চুজ করতে পারবো কিন্তু আই হ্যাভ টু প্লে হুম ফর দ্যাট টিম ফর মিনিমাম 3 ইয়ার্স, হুম নো হুম, ম্যাটার হোয়াট, 3 বছর আমার হ্যাঁ। খেলতেই হবে, আনটিল আনলেস যদি আমাকে টিম রিলিজ করে দেয়, দেন ইটস আ ডিফারেন্ট কেস। হুম হুম হুম। হ্যাঁ, এরকম মিউচুয়াল যদি একটা, আন্ডারস্ট্যান্ডিং এ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাট এরকম না যে আমি আজকে এটা চুজ করলাম কালকে ওটা চুজ করলাম, টাকা ওখানে একটু বেশি পেলাম চলে গেলাম, না এরকম হুম না। হুম বাট একটা যদি 3 বছর 4 বছরে যদি একটা টিমের সাথে যদি খেলতে পারি, তাহলে আমরা হুম। ফ্যান বেসটাও তৈরি করতে পারবো, নিজেদেরকে আমরা টিমও অন করবো, আর প্লাস ওই ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো হবে, আর প্লাস ক্রিকেটের জন্য ওভারঅল ভালো হবে। তোর কি মনে হয় এ ব্যাপারে? না এটা তো অবশ্যই, দেখ এটা যেটা বললি যে এটা আসলে একটা বিশাল ফ্যান পেজ, এটা একটা বেজ হয়, এবং আমার মনে হয় যেহেতু আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে এখন ওই সিস্টেমটা তৈরি হয় নাই, বাট অ্যাটলিস্ট তুই যেটা বললি, আর আমি তো সবচেয়ে ভুক্তভোগী, কারণ অলমোস্ট প্রত্যেকটা বছরই আমি নতুন একটা টিমে খেলতে হয়, তো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং, এবং অনেক মানে সব সিস্টেম গুলোই যেটা বল, কোচ বল, ইভেন প্লেয়াররা বল, ফ্রাঞ্চাইজি বল, সবার সাথে আমার নতুন করে প্রত্যেক 1 বছরের জন্য কন্ট্রাক্ট হয়, তো এটা আসলে যে কোনো প্লেয়ারের জন্য একটু ডিফিকাল্ট। বাট অ্যাজ ইউ সেড, আমার মনে হয় যে এটা রাইটলি যে অ্যাটলিস্ট আমাদের যারা এই 7 জন বা 8 জন যারা প্লেয়ার প্রত্যেকটা টিমে একজন করে আইকনের মতো খেলবেন, আমার মনে হয় তাদেরকে ওই চুজ চুজ অপশনটা দিলে অ্যাটলিস্ট তারা যে যেটা বললি যে তুই, যে অ্যাটলিস্ট 3 ইয়ার্স যদি একটা টিমে খেলে, তারও একটা ফ্যান বেস হবে, এবং ওই ওনার্সরাও তারে নিয়ে অ্যাটলিস্ট টিমটা কি হবে না হবে একটা ওয়েল প্ল্যান করে করতে পারবে, যেটা আমার কাছেও মনে হয়। যেহেতু বিপিএল যেটা বলি যে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখন ওয়ার্ল্ডে সবাই দেখে, অনেক অনেক নামি দামি প্লেয়াররা এখানে আসে খেলে, তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে একটা প্ল্যাটফর্ম হবে, যেটা কিনা আমরা এই টিমটাকে অন করি। এখন মনে হয় যে হ্যাঁ একটা টিমে সেখানে আমি খেলি, আর ওই হ্যাঁ মানে টিমটাকে অন করে, এটা দুইটা দুইটা অপশন, দুইটা যেরকম দোস্ত আলাদা আমি ফিল। কুমিল্লায় 2 বছর খেলছি হুম টানা, হুম হ্যাঁ, মানে হুম। আমি আমার সত্যি কথা মানে আমার কাছে মনে হতো আই ওন কুমিল্লা, মানে আমি যে সেকেন্ড ইয়ার না খেললাম, সেটাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই। দোস্ত হয় কি, যখনই তুই প্রতিবার নতুন নতুন টিমে যাবি, তখন হুম। তুই ইভেনচুয়ালি চিন্তা করবি যে নিজের পারফরমেন্সের জন্য, হ্যাঁ, যে না না আমি স্বাভাবিক, কোনোভাবে কারণ ভালো খেলি, হ্যাঁ। বিং এ বাট ক্যাপ্টেন ইউ হ্যাভ টু লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, হ্যাঁ। হ্যাঁ, বাট তুই যখন একটা টিমে 4 বছর 5 বছর চিন্তা করবি, তখন হবে কি হুম তুই উইল অনলি প্লে ফর দ্য টিম, মানে নো ম্যাটার হোয়াট, হুম তোর পারফরমেন্স হলো হুম সেকেন্ডারি, সবকিছু হলো সেকেন্ডারি। তুই যদি এখন হুম এই রোহিত শর্মা, এই, ধোনির কথা চিন্তা করো, ওদের হুম হুম। সবচেয়ে আগে ওদের টিম চ্যাম্পিয়নশিপ ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স, হ্যাঁ তো অবভিয়াসলি, আমার হ্যাঁ। মনে হয় যদি এইটা যদি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়া হয় যে আমরা একটা টিমে হুম। অনেকদিন ধরে খেলতে পারি, তাহলে তাহলে জিনিসটা ভালো হয় নাকি? না না অবশ্যই, আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা দিক। আমার একটা কোশ্চেন আছে দোস্ত, সেটা হলো হ্যাঁ 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 যেহেতু sorry, যেহেতু আমরা এখন স্বাভাবিক সবাই লকডাউনের মধ্যে আছে, এবং আমাদের পুরো বিশ্ব সহ আমাদের দেশেও পুরা লকডাউনই মোটামুটি বলতে গেলে, তো যেহেতু আমাদের ডিপিএল এর মাত্র একটা ম্যাচ হয়েছে, তো তুইও জানিস এবং আমরা সবাই জানি যে ডিপিএল টা আমাদের প্লেয়ারদের জন্য কত ইম্পর্টেন্ট। তো আমি আহ, তোর সাথে এমনি ডিসকাস করার জন্য যে আমার মনে হয় যে যখনই যেটা শুরু হোক,
বাট আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি ডিপিএল বা এরকম যদি কোনো একটা আমাদের ডোমেস্টিক যে লিগটা, যেটা যেহেতু এটা একটা ম্যাচ মাত্র হয়েছে, তো আমার মনে হয় যে এরকম খেলাটা দিয়ে, এই ডিপিএলটা দিয়ে যদি আমাদের ম্যাচগুলো শুরু হয় বা টুর্নামেন্ট শুরু হয়, তার মনে হয় যে কোনো প্লেয়ারদের জন্য অনেক বড় একটা বেনিফিশিয়াল হবে। কারণ স্বাভাবিক এখানে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা এই ডিপিএল দিয়ে তাদের সংসার চলে, এবং এই মুহূর্তে তাদের অবস্থা আরো অনেক করুন। তো আমার মনে হয় যে অবশ্যই, ডিপিএল দিয়ে অবশ্যই স্টার্ট দোস্ত, হলে আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট। তুই যেটা বললি আমি এটা আসলে আগেও বলছি যে হুম আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশন থেকে আমরা বের হয়ে ফার্স্টে সবাই সবার দেশে ডোমেস্টিকই খেলবে। হ্যাঁ, হুম তো ডোমেস্টিক খেললে এটা প্রথম টুর্নামেন্ট হওয়া উচিত ডিপিএল থেকে, বিকজ আজকে যে প্লেয়ার গুলো মোটামুটি একটু সার্ভাইভ করতেছে, হুম হুম। ডিপিএলটা যদি না হয় তখন কিন্তু ওদের অবস্থা কোন লেভেলে চলে যাবে এটা তুই হ্যাঁ ভালো হ্যাঁ। জানোস, যে মানে হুম খুব হুম। খারাপের দিকে চলে যাবে। আর খুব অ্যাকচুয়ালি খারাপ যে। ডিপিএল দিয়েই শুরু করা উচিত। আমি শিওর বিসিবিও এটা দেখবে, এই জিনিসটা বিবেচনা করবে। আর শিওর বিসিবি এখনো বলে নাই যে ওরা অন্য কোনো কিছু করবে, বাট হুম হুম আই এম হুম। শিওর ওরাও না না, আমি বলতেছি করবে। যে অ্যাটলিস্ট শুরু করলে আর আমাদেরও ওইরকম ইন্টারন্যাশনাল জন্য একটা ভালো প্রস্তুতি বলতে পারে বা সবকিছুই হতে পারে। যদিও ডিপিএল আমাদের বাংলাদেশের বেস্ট লিগ, সেটা আমরা সবাই জানি। তো এখানে ডেফিনেটলি আমার মনে হয় যে সবাই উপকৃত হবে আর কি। অবশ্যই। আচ্ছা, এখন আমার দুইটা কোয়েশ্চেন আছে আরেকটা যেটা, আরেকটা আরেকটা কোশ্চেন আছে আমার, হ্যাঁ দাঁড়া বল দাঁড়া, বল আরেকটা বল কোশ্চেন, বল। আরেকটা হচ্ছে আজকে মানে হঠাৎই এমনি চিন্তা করতেছিলাম যে এই আমাদের প্রায় কত 2005, হ্যাঁ 4-5-এ মনে হয়, 5-এর দিকেই, যে তুই ওই সেদিন একটা ফিচার পড়তেছিলাম, ওই কোচ রাসেল বলতেছিল যে তোর ব্যাপারে, দেখলাম ভালো ভালো অনেক কথাই বলছে। আর হ্যাঁ, তখন একটা মানে আজকে হঠাৎ কথা মনে হলো যে তোর 2005-এ আমি আন্ডার 19 এর ক্যাপ্টেন ছিলাম, দেন তুই আমার রুমমেট ছিলি। আজকে আবার ওয়ানডে টিমে তুই মার্শাল্লাহ ক্যাপ্টেন, তো আমি আবার তোর টিমে ইনশাল্লাহ আবার খেলবো। তো হ্যাঁ, এটা আসলে ইটস রিয়েলি ফিল গ্রেট। আর আজকের এই দিনে না, কিন্তু তুই আর ইমরুলের সেই পার্টনারশিপ হ্যাঁ হয় হ্যাঁ 312 হ্যাঁ হ্যাঁ রানের হ্যাঁ হ্যাঁ খুলনাতে। হ্যাঁ, হ্যাঁ এটা এটা হ্যাঁ। আমাদের মানে টেস্ট ক্রিকেটে তো অবশ্যই, এবং আমার দেখা তোর যতগুলো ইনিংস আছে, অনেক ইনিংস আছে যেটা আমার অনেক প্রিয়, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এটা নো ডাউট। উম, একটু হলেও না খারাপ এটা, লাগছে, এটা প্রকাশেই বলি, কারণ এটা স্বাভাবিক। সবাই যার যার রেকর্ড এটা সবাই অক্ষুণ্ণই রাখতে চাই, বাট আমি এটাও শিওর ছিলাম ইনশাল্লাহ, শুধু আমি না, এটা আমি করছি হয়তো বা নেক্সট, এটা আমার ভালো লাগছে, বাট আমি ড্যাম শিওর ছিলাম যে তুই আমার রেকর্ড ভাঙছিস, এবং আমি অনেক দিন ছিলাম। তো এই জন্য আমার খুবই ভালো লাগছে, এবং তুই আমার ফেভারিট প্লেয়ার, নো ডাউট। তো তুই আমার রেকর্ড ভাঙছিস, এবং না আমিও দোস্ত, জানতাম যে আর আমি না আর হলে অন্য আমি কেউ আছে যারা ভাঙবে। আমি এটা খুব ভালো করেই জানতাম যে এই রেকর্ডটা তুই আবার ভাঙবি। অবশ্য সাকিব আগে ভাঙছিল, বাট হ্যাঁ বাট দোস্ত 3টা ডাবল 100 অ্যাজ আ উইকেট কিপার, আমার মনে হয় এটা রেকর্ড। অ্যামেজিং অ্যামেজিং অ্যাচিভমেন্ট। যাই হোক, না, আমি তোর সাথে আলহামদুলিল্লাহ এখন কিছু আলহামদুলিল্লাহ। কিছু কথা কিছু না না না, কথা আরেকটা, জিজ্ঞেস তুই করতে যেটা চাই। 300 করছিস, ইনশাআল্লাহ হ্যাঁ, চেষ্টা থাকবে তোর এই 300-র পিছে না কবে না ভাগতে পারে। না না, ওটাও দোস্ত, তুই দেখবি একটা জিনিস, যে আমি সবসময় মনে করি কি, যে ধর যে প্রথম একটা রেকর্ড করে, ওই রেকর্ডটা অনেকদিন লাস্ট করে। যখনই কেউ একজন রেকর্ডটা ভাঙে, হুম ওই রেকর্ডটা কিন্তু বেশি দিন লাস্ট করে হুম। না, খেয়াল করে দেখবি ওয়ার্ল্ডে। বারবার বারবার বারবার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙবে। বারবার। তুই দেখ, আমি ওয়ান না, আই এম ফিফটি শিওর, ওয়ান আই এম ছিলাম, শিওর। এটা 151 ওডিআইতে ছিলাম, হুম 10-12 বছর ধরে ছিল। আমি যেদিন হুম। 158 করছি, একদিন পরই হ্যাঁ, ভেঙে গেল। পদ হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম যে তুই বললি যে 1 বছরের মধ্যে ভাঙবে, একদিন পরে ভেঙে গেছে। একদিনে পরে ভেঙে গেল। সো হ্যাঁ, এটাই মার্শাল্লাহ এটাই লিটন। এটাই হবে। তো আচ্ছা, এখন আমার কিছু প্রশ্ন আছে তোর সাথে, যেরকম আপনারা তুই কি সবাই জানেন যে কোশ্চেন লিখে নিয়ে বসছিস? হ্যাঁ দোস্ত, এই যে বাহ, আইপ্যাডে লিখে আচ্ছা রাখছি, ঠিক আছে, হ্যাঁ নাহলে গুড, ঠিক ভুলে আছে। ভুলে হ্যাঁ যাব ভুলে হ্যাঁ যাব ঠিক ভুলে আছে, যাব। হ্যাঁ বল। তোর তোর মতো একটু অর্গানাইজ হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ আমি কিন্তু অ্যান্সার না দিলে বলবো কি, ওই যে কি যেন বলে, হ্যাঁ বলো তুই নো আনসার না কমেন্টস। দিলে আমি আনসার দিয়ে দিব। না না, আমি তো নো জানি কমেন্ট, ঘটনা। তাহলে কি হলো? তাহলে তো কোশ্চেন করার মানে হলো না। না, দর্শক আচ্ছা দর্শক বল বল। দর্শকদের জানতে হবে। আচ্ছা, আচ্ছা, যেটা আমি বলি যে ধর, আপনাদের সবার যেরকম মুশফিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন। আমি শিওর আপনাদের যেই প্রিয় বন্ধু থাকে না কেন, কোনো না কোনো সময় তো ঝগড়া হয় সবার না সবার। সেম আমি আর মুশফিকও ডিফারেন্ট কিছু না, আমাদেরও কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, হুম মন খারাপ খারাপ একজন করি, বাট ইভেনচুয়ালি উই আর ব্রাদার্স, হুম আমরা আবার আগের মতো হয়ে যাই। একটা ইনসিডেন্ট আমাদের হয়েছিল 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ড্রেসিং রুমে, মনে আছে মুশফিক? হুম হুম আচ্ছা, তো ড্রেসিং রুমের কাহিনীটা আমি আপনাকে বললাম, আনসার মুশফিক দিবে। তো ড্রেসিং রুমে কাহিনীটা হয়েছিল যে ড্রেসিংটা খুব ছোট, ওভালের ড্রেসিং রুম খুবই ছোট। আর হুম। মুশফিকের একটা ভালো অভ্যাস আছে, সে মোটামুটি এক সিটে বসতে পারে না, তার 3-4টা সিট লাগে, তাছাড়া আহ, কাজ হয় না। তো
তো আমি তিন লেটে চারটা আসলাম, সিট, এটা কিন্তু বেশি হয়ে গেল। আচ্ছা ভাই, আমার যত বেশি জিনিস ততটুকু জায়গা তো লাগবে। যদি বাট আমি বাংলাদেশ কিন্তু কাউকে টিমের, ডিস্টার্ব করে না, না না আমি কাউকে আচ্ছা না, ডিস্টার্ব করি না। আমার কথাটা শোন, যদি বাংলাদেশ হ্যাঁ। টিমের কেউ লাইভ দেখে, এখন লাইভটা দেখতেছে, মুশফিকের 3-4টা সিট লাগে কি লাগে না, এটা আপনারা কমেন্টে প্লিজ লেখেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমার কথাটা শেষ করতে দে। তো মুশফিক দেখলাম এক কর্নারে তিনটা তিনটা সিট নিয়ে বসে আছে। তো আমি এসে বললাম, কি ব্যাপার, তুই তিনটা সিট নিয়ে বসে আসোস? তো মুশফিক বললো, আমি জানতাম তুই বলবি এসে আমারে, আর কেউ বলবে না। তো এটা নিয়ে ধরেন আমাদের একটা কথা কাটাকাটি হলো ড্রেসিং রুমের মধ্যে। তো মুশফিক খুব রাগ করে সে কি করলো, ব্যাগ ট্যাগ নিয়ে যায় বাথরুমে চলে গেল, বাথরুমে যায় বাথরুমে বসলো। তো বসলো, ঠিক আছে, আমিও আমার জায়গায় বসলাম। আর ওই যে যে জায়গায় তুই বসছিলি, ওই জায়গায় কিন্তু আর ভয়ে কেউ বসে নাই, ওটা খালিই ছিল। হ্যাঁ ওই সাইডে সাইডে। হ্যাঁ হ্যাঁ। তো এখন ওই ম্যাচে মুশফিক, আমি আমি 100 করছি ইংল্যান্ডের সাথে, মুশফিক 70-80 কিছু একটা করলো। হ্যাঁ, হ্যাঁ 79, হ্যাঁ। এখন আমার প্রশ্নটা হইলো, যখন আমরা পরের ম্যাচটা খেলতে আসলাম ওখানে, তুই আগের থেকে বাথরুমে যাই বসলি কেন? এটা কি কুসংস্কার যে তুই 70-80 করছিলি তাই? না দেখ, টু বি অনেস্ট, এটা খেলার মধ্যে কিন্তু কুসংস্কার না, বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেকেই আছে, এটা তোর ক্ষেত্রেও আছে, অনেকের প্লেয়াররা অনেকের হ্যাঁ। ক্ষেত্রে আছে যে এই গ্লাস বা এই ব্যাট বা যেটা বললে আমার কাছে মনে হয় যে আই ফিল কনফিডেন্ট যে যাওয়ার হুম। আগে বা কোনো কিছু করার আগে। তো আমার মনে হয় যে ওইটা একটা ভালো একটা ফিলিং, যেরকম থাকে যে কোনো একটা মাঠে গেলি তুই যেখানে 100 করলি বা 200 করছিস, সেটা একটা ভালো ফিলিং থাকে যে না আমি হয়তো গেলে আবার ভালো করবো। তো ড্রেসিং রুমে আমরা জায়গায় যেখানে ভালো জায়গায় বসে, আমি কিন্তু ওইখানে না, কিন্তু আমি সব জায়গায় যেখানে যে ড্রেসিং রুমে বসছি, যদি ওখানে বসে আমার ভালো খেয়ে দিই বা ভালো একটা কিছু হয়, তাহলে ওই মেমোরিজটা আবার চাই যে হ্যাঁ হয়তো বা ওইরকম ইনশাল্লাহ হইতে পারে। বাট অল দা মানে আমার ফেইথ থাকে আল্লাহর উপরে যে আল্লাহ যদি দেয় তাহলেই হবে। বাট এটা তো তার এমন মানে না যে আমি বাথরুম, ওখানে বসতে দিকে অটোমেটিক হয়ে গেছে। তার মানে বাথরুম না তো, বাথরুম। ওটা তো শাওয়ার রুম ছিল, শাওয়ার রুম, এটা তো বাথরুম আমার না। আমার আমার কাছে শাওয়ার দোস্ত, রুমের আমার অনেক সাইড। কথা, আমার অনেক হুম কথা রাইট হয় না দোস্ত। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, আমার তা তো তো না। হয়। তুই আমার আর আমার মাসুমি কেন ভাই, জানি, হ্যাঁ। আমার কেন জানি মনে হচ্ছে তুই যদি কোমোটোর উপর বসস, তাহলে তুই 100 করবি নেক্সট ম্যাচ। আচ্ছা কোনো যাই হোক। সমস্যা নাই, কোনো আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, আমার আরেকটা আরেকটা প্রশ্ন হইলো, তো দোস্ত, আমি ব্যক্তিগতভাবে, হুম আমি করোনা নিয়ে যত ভয় নাই, তুই হুম। ফেসবুকে যে ভিডিও গুলো দেখ না, ওগুলো দেখে আমি বেশি ভয় পাই। তুই এত গম্ভীর হয়ে যাস কেন? কেন? না না নর্মালি কথা বলে, তুই এমন করে কথা বলে ওই দেখে ভয় লেগে ওঠে, মানে কে না কে মরে না গেছে। না 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 ভয় লাগার না আমার আসলে। আমি চাই নর্মালি কথা বলতে, কিন্তু মানুষদের ফিল, আমি তো আল্লাহর রহমতে সুস্থ আছি, বাট আমার ফ্যামিলিরও সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে। বাট যারা আসলে অসুস্থ বা অনেকে মারা গেছে, আসলে তাদের কথা চিন্তা করলে ভিতর থেকে কেন যেন এরকম একটা ভয় না ভয় একটা কাজ আমার নিজের দোস্ত, ভিতরে চলে আসে। আমি তো বললাম করোনার চেয়ে ভয়ঙ্কর তুই, একটু রিল্যাক্স এবং থাক। এবং বিশ্বাস কর, আমি যখন ভিডিওটা আবার দেখি তখন ওই হ্যাঁ, আমার কথা একটা কথাই মনে পড়ে যে কেউ কিছু না বললেও একমাত্র আম- তুই আছে যে বলতেছিস এই ভিডিও যদি দেখিস। হান্ড্রেড না পার্সেন্ট না না দোস্ত, না দোস্ত, অনেক অনেক কথা হলো তোর সাথে। হুম। আমার আজকে এতটুকুই ছিল। কালকে আমি রিয়াদ ভাইয়ের সাথে করতেছি, আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। রিয়াদ ভাইয়ের সাথে করতেছি। তো হুম। দেখা যাক, দেখা যাক কি হয়। বাট একদিন আমাদের কি বিন মর্তজা ভাইরে নিয়ে আয়। হ্যাঁ, আনবো আমি। হ্যাঁ। আমার প্ল্যান আছে সবাইকে এক এক দিন করে করব। হুম তো দেখি কি হয়। তো যাই হোক দোস্ত, হুম, ভালো নো থাক, প্রবলেম। ভালো লাগলো কথা হ্যাঁ হয়। হ্যাঁ নো প্রবলেম দোস্ত, হ্যাঁ এনি ইনশাল্লাহ। টাইম, নো ওকে প্রবলেম। দোস্ত, স্টে সেফ ওকে দোস্ত, ব্রাদার। হ্যাঁ আল্লাহ ওকে হাফেজ, ইনশাল্লাহ, আল্লাহ ওকে। হাফেজ।